কলকাতার আলিপুরে একটা জায়গা আছে যার নাম হচ্ছে উডল্যান্ডস। সেখানে একটা হাসপাতাল রয়েছে যার নাম উডল্যান্ডস, একটা রাস্তা রয়েছে যার নাম উডল্যান্ডস, এমনকি হাসপাতালের উল্টো দিকে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে, সেটার নাম হচ্ছে উডল্যান্ডস সিন্ডিকেট। কিন্তু এই জায়গায় জঙ্গল তো ছিল না, তাহলে এই উডল্যান্ডস নামটা এলো কোথার থেকে? এর পেছনে রয়েছে একটা গল্প, বহু বছর আগে হারিয়ে যাওয়া একটা প্রাসাদের গল্প। আর সেই প্রাসাদের গল্পই আমি আপনাকে শোনাবো এইবার। নমস্কার, আমার নাম দীপ অ্যান্ড ওয়েলকাম টু হাফ প্যান্ট হিস্ট্রি। যে জায়গাটার আজ নাম উডল্যান্ডস, সেখানে একসময় ছিল কোচবিহারের রাজার সম্পত্তি। এই ব্যাপারে তথ্য আমরা কিছুটা পাই সেই কোচবিহারেরই এক রাজকন্যার স্মৃতিচারণ থেকে। বড় হয়ে তিনিই হয়ে যান রাজমাতা গায়ত্রী দেবী। যতদূর আমি জানতে পারছি, সম্ভবত 1881 নাগাদ ইংরেজদের কাছ থেকে এই বিশাল বড় এস্টেট কিনে নেন গায়ত্রী দেবীর ঠাকুরদা নৃপেন্দ্র নারায়ণ। প্রাসাদটি তৈরি হয় সম্ভবত 1887 সালে। 1911 সালে নৃপেন্দ্র নারায়ণ মারা যান। সিংহাসনে বসেন তার বড় ছেলে রাজেন্দ্র নারায়ণ। তবে মাত্র 2 বছর পরে রাজেন্দ্র নারায়ণও মারা যেতে তাঁর ভাই জিতেন্দ্র নারায়ণ, গায়ত্রী দেবীর বাবা, রাজা হন। জিতেন্দ্র নারায়ণ বিয়ে করেছিলেন বরোডার রাজকন্যা ইন্দিরা রাজেকে। ইন্দিরা দেবী যখন প্রথমবার উডল্যান্ডসে আসেন, তাকে স্বাগত জানাতে শাঁখ বাজানো শুনে তিনি ভাবেন হয়তো কেউ মারা গেছেন। গায়ত্রী দেবীর বোন ইলা দেবীর জন্ম হয় এই উডল্যান্ডসেই। জ্যোতিষী জিতেন্দ্র নারায়ণের ব্যাপারে বলেছিলেন যে তিনি যদি 36 বছর বয়স পেরোতে পারেন তাহলে তিনি অনেক উন্নতি করবেন। ভাগ্য দেখুন, ঠিক 36 বছর বয়সেই 1922 সালে লন্ডনে জিতেন্দ্র নারায়ণ মারা যান। সিংহাসনে বসেন তাঁর ছেলে গায়ত্রী দেবীর ভাই জগদ্দীপেন্দ্র নারায়ণ। যেহেতু উনি তখনও নাবালক, মা ইন্দিরা দেবী হন তাঁর রিজেন্ট। কোচবিহারের রাজকুমার রাজকন্যাদের ইংল্যান্ডে পাঠানো হয় শিক্ষার জন্য। 11 বছর বয়সে গায়ত্রী দেবী ফিরে আসেন ভারতে এবং কলকাতায়। তাঁর বই আ প্রিন্সেস রিমেম্বার্সে তিনি উডল্যান্ডসে তাঁর ছোটবেলার কথা লিখেছেন। প্রাসাদ ছিল চারিদিক দিয়ে বাগানে ঘেরা, এত বড় বাগান যে প্রাসাদ থেকে চারপাশের অন্য কোনো বাড়ি দেখাই যেত না। গেট দিয়ে ঢুকলে লাল নুড়ি বেছানো রাস্তা, রাস্তার দুদিকে বড় বড় গাছ। বাগানের মধ্যেই ছিল একটি ক্রিকেট খেলার পিচ, একটি ঘোড়দৌড়ের ট্র্যাক এবং 2টি টেনিস কোর্ট। ভেতরে এক একজনের ঘর ছিল এক এক রঙের, আর মা ইন্দিরা দেবীর খাট ছিল হাতির দাঁতের তৈরি। সেই খাট আপনি এখন দেখতে পাবেন বরোডার মিউজিয়ামে। আস্তাবলে ছিল 22টি ঘোড়া। রান্নাঘরে ছিলেন একজন রাশিয়ান শেফ, আর গ্যারেজের দায়িত্বে ছিলেন মিস্টার ডেভিডসন, কলকাতার প্রথম ইংরেজ শোফার বা ড্রাইভার। গায়ত্রী দেবী লিখছেন, Woodlands was very much the third house in Calcutta, surpassed in status only by Belvedere, as the Viceregal Lodge was called, and Government House. It was a white stucco building constructed by the colonial British in the classical East India Company style, with ionic columns flanking the deep verandas that encircled the house, airy sash windows, and gracious, well-proportioned rooms. গায়ত্রী দেবী এও লিখেছেন যে তিনি শুনেছিলেন টিপু সুলতানের ছেলেদের নাকি কিছুদিন এখানে বন্দি করে রাখা হয়েছিল। ছোটবেলায় বাড়ির বাচ্চারা নাকি মাঝরাতে টিপুর ছেলেদের ভূতের পায়ের আওয়াজ শুনতে পেত। এদিকে ইন্দিরা দেবীর তত্ত্বাবধানে উডল্যান্ডস হয়ে উঠেছিল কলকাতার হাই সোসাইটির একেবারে কেন্দ্রস্থল। ভারতের বড়লাট, কাশ্মীরের মহারাজা, স্বয়ং মহাত্মা গান্ধী, এমনকি বিখ্যাত অভিনেতা ডাগলাস ফেয়ারব্যাঙ্কস পর্যন্ত এই উডল্যান্ডসে পায়ের ধুলো দিয়েছেন। তবে গায়ত্রী দেবীর নজর কেড়েছিলেন জয়পুরের মহারাজা, যিনি উডল্যান্ডসে আসেন 1931 সালের ক্রিসমাসে। প্রথম সাক্ষাতেই গায়ত্রী দেবীর যাকে বলে কুছ কুছ হোতা হয়ে গিয়েছিল। 9 বছর পরে দুজনের বিয়ে হয়। কোচবিহারের রাজকন্যা হয়ে যান জয়পুরের রানী। ততদিনের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। জয়পুরের রাজা নিজে আর্মিতে ছিলেন। 1942 সালে যুদ্ধের জন্য টাকা জোগাড় করতে ইন্দিরা দেবী উডল্যান্ডসে একটি মেলার আয়োজন করেন। এক রাতে প্রায় 1 লক্ষ টাকা তোলা হয়েছিল। সেই বছরই উডল্যান্ডসের শেষ বড় সেলিব্রেশন হয়, যখন কোচবিহারের রাজকুমার ইন্দ্রজিৎ নারায়ণের বিয়ে হয় পিঠাপুরমের রাজকুমারী কমলার সঙ্গে।
সেই পিঠাপুরম যার ব্যাপারে লালমোহনবাবু লিখেছিলেন পিঠাপুরমের পিশাচ। যুদ্ধের শেষে কোচবিহারের পরিবার কলকাতায় ফিরে আসার কথা ভেবেছিল, কিন্তু ততদিনে অনেক কিছু পাল্টে গেছে। দেশ স্বাধীন হতে চলেছে। যুদ্ধের সময় উডল্যান্ডসকে সামরিক হাসপাতাল বানিয়ে দেওয়া হয়েছিল এবং যুদ্ধের পরে দেখা গেল বাড়ির অবস্থাও বেশ খারাপ হয়ে গেছে। জগদীপেন্দ্র উডল্যান্ডস বিক্রি করে দেন 1950 সালে এবং প্রাসাদটি ভেঙে ফেলা হয় 1952 সালে। সেই প্রাসাদের কোনো চিহ্নই আজ আর নেই, থেকে গেছে শুধুই নাম, উডল্যান্ডস। তো এই ছিল আলিপুরের উডল্যান্ডস এর গল্প। যদি রাজমাতা গায়ত্রী দেবীর লেখা বইটা আপনি পড়তে চান, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর যদি কলকাতার ইতিহাস সম্বন্ধে আরও জানতে চান, তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি। আমি দীপ, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।